নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তস্মিনা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। ময়ূরাক্ষী নদীর জলে ভাঙল সাঁইথিয়ার ফেরিঘাট। তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়াই ভাঙল ফেরিঘাট। সাঁইথিয়ার সঙ্গে রামপুরহাটে যোগাযোগ বন্ধ, তারাপীঠ ও বহরমপুরে যোগাযোগও বিচ্ছিন্ন হয়েছে। বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে জল জমতে শুরু করেছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। আর এবার যে খবর সামনে আসছে, ময়ূরাক্ষী নদীর জলে ভাঙল সাঁইথিয়ার ফেরিঘাট। তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়াই ভাঙল ফেরিঘাট। সাঁইথিয়ার সঙ্গে রামপুরহাটের যোগাযোগ বন্ধ, তারাপীঠ ও বহরমপুরের যোগাযোগও বিচ্ছিন্ন হয়েছে। টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়, তার জেরে জল জমেছে বেশ কিছু জেলার বহু অংশে। কোথাও ভেঙে পড়ছে সেতু, কোথাও আবার সেতুর উপর দিয়েই বইছে জল। আর এবার ময়ূরাক্ষী নদীর জলে ভাঙল সাঁইথিয়ার ফেরিঘাট। তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়াই ভাঙল ফেরিঘাট। সাঁইথিয়ার সঙ্গে রামপুরহাটে যোগাযোগ বন্ধ, তারাপীঠ ও বহরমপুরের যোগাযোগও বিচ্ছিন্ন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ময়ূরাক্ষী নদীর জলে ভাঙল সাঁইথিয়ার ফেরিঘাট। টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে এবং তার জেরে জল জমেছে বেশ কিছু জেলার বহু অংশে এবং কোথাও কোথাও ভেঙে পড়েছে সেতু, কোথাও আবার সেতুর ওপর দিয়ে বইছে জল। আর এবার ময়ূরাক্ষী নদীর জলে ভাঙল সাঁইথিয়ার ফেরিঘাট। তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়াই ভাঙল এই ফেরিঘাট এবং সাঁইথিয়ার সঙ্গে রামপুরহাটের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়েছে। তারাপীঠ ও বহরমপুরের যোগাযোগও বিচ্ছিন্ন হয়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, জলোচ্ছ্বাসের ছবি। তারাপীঠ এবং বহরমপুরের সঙ্গে সাঁইথিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন। ময়ূরাক্ষী নদীর জলে ভাঙল সাঁইথিয়ার ফেরিঘাট এবং তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়াই এই ফেরিঘাট ভেঙে পড়ে। সাঁইথিয়ার সঙ্গে রামপুরহাটের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ, একই সঙ্গে তারাপীঠ ও বহরমপুরের যোগাযোগও বিচ্ছিন্ন হয়েছে। বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় এবং বহু জেলাতে জল জমার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি ইতিমধ্যেই। বহু সেতু ভেঙে গিয়েছে। আর এবার ময়ূরাক্ষী নদীর জলে ভাঙল সাঁইথিয়ার ফেরিঘাট। তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়াই ভাঙল ফেরিঘাট। সাঁইথিয়ার সঙ্গে রামপুরহাটে যোগাযোগ বন্ধ, একই সঙ্গে তারাপীঠ ও বহরমপুরের যোগাযোগও বিচ্ছিন্ন। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলা এই মুহূর্তে বিপর্যস্ত বৃষ্টির জলে এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সাঁইথিয়ার সঙ্গে রামপুরহাটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কারণ ময়ূরাক্ষী নদীর জলে ভাঙল সাঁইথিয়ার ফেরিঘাট এবং তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়াই এই ফেরিঘাট ভেঙে পড়ে। সাঁইথিয়ার সঙ্গে রামপুরহাটের যোগাযোগ বন্ধ, তারাপীঠ ও বহরমপুরের যোগাযোগও বিচ্ছিন্ন। আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধির সাথে কথা বলবো। তবে আপনাদের আগে ছবিটা দেখিয়ে দিই। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। ময়ূরাক্ষী নদীর জলে ভাঙল সাঁইথিয়ার ফেরিঘাট। তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়াই ভাঙল ফেরিঘাট এবং সাঁইথিয়ার সঙ্গে রামপুরহাটের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ, একই সঙ্গে তারাপীঠ ও বহরমপুরের যোগাযোগও বিচ্ছিন্ন হয়েছে। বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা ইতিমধ্যে বিভিন্ন সেতু ভেঙে পড়েছে, একাধিক জায়গায় জল জমেছে। ধসের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। বিভিন্ন জায়গাতে বৃষ্টির জেরে ধস নেমে এসেছে। আর এরপর ময়ূরাক্ষী নদীর জলে ভাঙল সাঁইথিয়ার ফেরিঘাট। আর এ নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি চন্দন কর্মকার। চন্দন, ময়ূরাক্ষী নদীর জলে ভাঙল সাঁইথিয়ার ফেরিঘাট, এই মুহূর্তে ছবিটা তোমার কাছ থেকে দেখতে চাইবো। দেখো, যেটা হচ্ছে সাঁইথিয়ার দুদিন ধরে টানা বৃষ্টি, আর এই টানা বৃষ্টির ফলে সাঁইথিয়ার ময়ূরাক্ষী নদীতে জল বেড়েছে। আর জল বাড়ার কারণে সাঁইথিয়ার যে ফেরিঘাটটি ছিল সেটি সম্পূর্ণভাবে ভেঙে গেছে। আর ভেঙে যাওয়ার ফলে হচ্ছে যে সাঁইথিয়ার সাথে বহরমপুর, রামপুরহাট, তারাপীঠ সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে সাঁইথিয়ার ফেরিঘাটে দুধারেই পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো অবস্থাতে নদীতে কেউ না ভেঙে পড়ে। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি, সাঁইথিয়ায় রেল ব্রিজ ভাঙা হয়েছে, এর ফলে একটা যেমন যাতায়াত ব্যবস্থা বন্ধ রয়েছে, অন্যদিকে যে সাঁইথিয়ার নতুন ব্রিজ সেটিরও কাজ চলছে। আর সেটি কাজ চলার কারণেই কিন্তু সম্পূর্ণভাবে সেই ব্রিজটিও বন্ধ হয়ে আছে। এর ফলে তোমাকে বলাই যেতে পারে যে সাঁইথিয়ার সাথে বহরমপুর, রামপুরহাট, তারাপীঠ সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ রয়েছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে যান চলাচলও বন্ধ রাখা হয়েছে। বেশ, ধন্যবাদ তোমাকে চন্দন।
ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগ অব্যাহত। বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণ 24 পরগনার একাধিক এলাকা। নামখানা কাকদ্বীপে বাড়িতেও ঢুকেছে জল। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি। উপকূলীয় এলাকায় বইছে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আর এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নামখানা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, এই মুহূর্তে নামখানার চিত্রটা কি? যেহেতু সমুদ্র উপকূলীয় এলাকা, সেক্ষেত্রে কতটা প্রভাব পড়েছে? একদমই দেখো, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার যথেষ্ট প্রভাব পড়েছে গোটা সুন্দরবনের উপকূলীয় এলাকায়, বাদ পড়েনি নামখানাও। প্রথমত তোমাকে জানিয়ে রাখবো, মৌসুমী অক্ষরেখা এবং তার পাশাপাশি ঘূর্ণাবর্ত আর এই জোড়া ফলায় একেবারেই কিন্তু বঙ্গজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের। এবং আজ সকাল থেকে, বিগত 3 দিনের মতন আজ সকাল থেকেও দক্ষিণ 24 পরগনার জেলা জুড়ে অব্যাহত দুর্যোগ। সকাল থেকেই একেবারে আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা। একেবারেই এই দিনের বেলাতেই যেন মনে হচ্ছে আধার নেমে এসেছে। সকাল থেকেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং বিগত কয়েকদিনের টানা ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই কিন্তু নাকাল হয়েছে স্থানীয় বাসিন্দারা। কারণ সুন্দরবনের একাধিক নিচু এলাকা, কাকদ্বীপ, নামখানা, সেখানে কিন্তু বাড়ির উঠোনে জল, কিছু কিছু জায়গাতে এতটাই নিচু এলাকা এবং জল জমেছে, জলমগ্ন হয়েছে এলাকা, সেখানে গৃহস্থের ঘরের মধ্যেও জল ঢুকেছে। তাই স্বাভাবিকভাবে একবারেই কিন্তু এই যে টানা ভারী বৃষ্টিপাত, যার জেরে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়েছে। আজ সারা দিন আবহাওয়া কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সুন্দরবনের ক্ষেত্রে উপকূলীয় এলাকায় ঝড়ের দাপট যথেষ্ট বেশি রয়েছে। সেক্ষেত্রে উপকূলীয় এলাকায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে। সমুদ্র এবং নদী যথেষ্ট উত্তাল রয়েছে, জলস্ফীতিও যথেষ্ট বেড়েছে, যার কারণে আজও কিন্তু একেবারেই 24 ঘন্টা মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে সুন্দরবনের যে সমস্ত ফেরি সার্ভিস রয়েছে, সেগুলো বেশ কিছু ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে এবং জলপথে পরিবহনের সঙ্গে যুক্ত থাকা লঞ্চ এবং মোটর বোট, তাদের যে চালক, তাদেরকে কিন্তু সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফে। অন্যদিকে তুমি জানো, এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, যার কারণেই কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি এলাকা ভালো করে পর্যবেক্ষণ করতে, এলাকার দিকে নজর দ্রুততার সঙ্গে যাতে সেই জলকে বের করে দেওয়া যায় তারও ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এক্ষেত্রে সুন্দরবন, যেখানে বারবার প্রাকৃতিক দুর্যোগ আক্রমণ হানায় বিপর্যস্ত হয় জনজীবন, সেখানে কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফে সমগ্র দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে। আগামীকাল যেহেতু অমাবস্যার কোটাল, আবারও কিন্তু সুন্দরবনের একাধিক জায়গায় দুর্বল বাঁধ রয়েছে, সেই বাঁধগুলো ভাঙার আশঙ্কা তৈরি হচ্ছে, যার ফলে আজ কিন্তু জেলা প্রশাসনের তরফে দুর্যোগ মোকাবেলার সঙ্গে যুক্ত থাকা প্রত্যেক দপ্তরের আধিকারিকদের নিয়ে একটা বিশেষ বৈঠক রয়েছে। পাশাপাশি প্রত্যেকটি ব্লক অফিসে ত্রাণ সামগ্রী মজুত রাখা হয়েছে এবং দুর্বল যে নদী বাঁধগুলো রয়েছে সেগুলোর উপর সেচ দপ্তর এবং পঞ্চায়েতের নজর রয়েছে। প্রত্যেক দপ্তরকে অ্যালার্ট থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে আবহাওয়া দপ্তর যেমন পরিস্থিতি গোটা নামখানা জুড়ে। ধন্যবাদ তোমাকে কোয়েল। ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগ অব্যাহত। বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণ 24 পরগনার একাধিক এলাকা। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা বিরতি। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার দেগঙ্গা তৃণমূল নেতা আনিসুর রহমান ও তার ভাই আলিফ নূর। 14 ঘন্টা জেরার পর গ্রেপ্তার করলো ইডি। তল্লাশিতে দুবাই সহ বিদেশে একাধিক সম্পত্তির দলিল উদ্ধার। সব জানে ভাই আনিসুর। জেরায় দাবি আলিফের 45 কোটি টাকার গড়মিলের হদিশ। ধৃতদের ব্যাংক নথি খতিয়ে দেখে অনুমান ইডির। ভুয়ো কৃষক পরিচয় দেখিয়ে ধান কিনেছিলেন আনিসুর এবং আলিফ। দাবি ইডি। ধৃতদের 12 আগস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ। রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার বাকিবুর ঘনিষ্ঠ দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান ও তার ভাই আলিফ। বৃহস্পতিবার 14 ঘন্টা ম্যারাথন জেরার পর গভীর রাতে তাদের গ্রেপ্তার করে ইডি। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাদের গ্রেপ্তার করে ইডি। সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুরের সঙ্গে যোগ নিয়ে মুখ খোলেননি ধৃতরা, সেই কারণেই গ্রেপ্তার। ইডি সূত্রে খবর, তল্লাশিতে বিদেশে সম্পত্তির দলিল মিলেছে আলিফের বাড়ি থেকে। ইলেকট্রনিক ডিভাইসও মিলেছে। ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী দেশে বিদেশে একাধিক সম্পত্তির উৎস সম্পর্কে সদুত্তর দিতে পারেনি ধৃতরা। এদিন জোকা ইএসআই এ 2 ভাইয়ের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার আনিসুর রহমান ও আলিফের বাড়ি ও চালকলে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা।
এরপরই ইডির তলবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তারা। পাশাপাশি বারিকের রাজারহাটের ফ্ল্যাটেও হানা দিয়েছিল ইডি। মঙ্গলবার 9 ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। রাতে বারিকের ফ্ল্যাট থেকে প্রায় 20 লক্ষ টাকা ও সোনা উদ্ধার হয় বলে ইডি সূত্রে খবর। দুর্নীতি মামলায় শোরগোল রাজনীতিতে, শুরু শাসক বিরোধী চর্চা। অর্গানাইজড একটা করাপশন হয়েছে, তো এটা জালের মতো ছড়িয়েছে। নেটওয়ার্ক এত বড় যে কতজনকে গ্রেপ্তার করবে, কিন্তু কথা হচ্ছে যে এদের মাথা যারা আছে তারা কিন্তু নিশ্চিন্তে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তার কারণ মাথারা অধরা, শুধু এই বোড়েরা শুধু ধরা পড়ছে। এটা থেকেই বোঝা যায় যে এই পশ্চিমবাংলায় কতটা ডিপ রুটেড অর্গানাইজড করাপশন হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক একটা দুর্নীতির বিশাল চক্র তৈরি করেছে, যে চক্র এই দেশকে সীমা ছাড়িয়ে বাংলাদেশ পর্যন্ত আছে। অতএব আমি মনে করি এক একটা যে পান্ডা যত গ্রেপ্তার হবে, এই জট তত বেশি লোকের সামনে প্রকাশ্যে আসবে। বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ করছে কেন্দ্রীয় সংস্থাগুলি বলে তোপ তৃণমূলের। সারা দেশের সবচেয়ে বড় বৃহত্তম কেলেঙ্কারি নেট দুর্নীতি। সেই দুর্নীতির মাথা সারা ভারতবর্ষের মানুষ জানে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান গ্রেপ্তার হয়েছে, ইডি সিবিআই এর দৌড় কত্তর ভারতবর্ষের মানুষ জেনে গেছে। এরা শুধু বিরোধী শাসিত রাজ্যগুলোতে গিয়ে বিজেপির হয়ে অঙ্গুলি হেলন করে কাজ করবে, বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ করবে। আপকিবার 405 স্লোগান দেওয়া বিজেপি 240 এসে দাঁড়িয়েছে। আগামী দিন যে কোনো মুহূর্তে এই সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে, তখন না থাকবে ইডি, না থাকবে সিবিআই। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক গ্রেপ্তারির ক্রম তালিকা। 13 অক্টোবর 2023 গ্রেপ্তার ব্যবসায়ী বাকিবুর রহমান। 27 অক্টোবর 2023 রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার। 6 জানুয়ারি 2024 বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য গ্রেপ্তার। 14 ফেব্রুয়ারি 2024 ব্যবসায়ী বিশ্বজিৎ দাস গ্রেপ্তার। 29 ফেব্রুয়ারি গ্রেপ্তার শেখ শাহজাহান। রেশন দুর্নীতিকাণ্ড সামনে আসার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হন বহু নেতা প্রভাবশালীরা। তাদের মধ্যে অন্যতম বাকিবুর রহমান। আর এই বাকিবুরের ঘনিষ্ঠই ছিলেন আনিসুর রহমান। বিদেশে কিভাবে এত সম্পত্তির মালিক আলিফ? উত্তর খুঁজছে ইডি। কলকাতা টিভি। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, তৃণমূলের ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। বর্ধমান রাজ কলেজে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে এই সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজে যায় বর্ধমান থানার পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। বর্ধমান রাজ কলেজে দুই গোষ্ঠীর সংঘর্ষ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে এই সংঘর্ষ বাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজে যায় বর্ধমান থানার পুলিশ। বর্ধমান রাজ কলেজে দুই তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীর সংঘর্ষ এবং আর এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, কি জানা যাচ্ছে? দেখো, ছাত্র পরিষদের সমাবেশ আছে 28 তারিখ। তারই একটা আগের যে মুহূর্তে প্রস্তুতি বৈঠক ছিল বর্ধমানের রাজ কলেজে, যেখানে তৃণমূল কংগ্রেসের রাজ্যের যে সভাপতি আছে ত্রিরাঙ্কুর ভট্টাচার্য, তার উপস্থিতিতে এই সভা হওয়ার কথা ছিল এবং সভা হয়েছে। সভা হওয়ার আগে দেখা গেল দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, উত্তপ্ত রাজ কলেজ চত্বর এবং দুপক্ষের মধ্যে হাতাহাতিতে জখম 3 জন। তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই মুহূর্তে তারা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই দুই গোষ্ঠী কে কি করবে এই নিয়ে কিন্তু বচসা, তার জেরেই কিন্তু এই গন্ডগোল। পরে কিন্তু এই ব্যাপারে ত্রিরাঙ্কুর ভট্টাচার্যকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, না, আমাদের বর্ধমানে এরকম কোনো সমস্যা নেই, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যেটা হয়েছে সেটা হচ্ছে কে কত বেশি কাজ করবে সেই দিকের জন্যই এইরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এখন সব স্বাভাবিক হয়ে গেছে। তবে 28 তারিখে প্রচুর পরিবারের লোক দিয়ে ছাত্ররা যাবে কলকাতায়। তসমিনা, বেশ ধন্যবাদ তোমাকে চন্দন। তৃণমূলের ছাত্র পরিষদে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। বর্ধমান রাজ কলেজে দুই গোষ্ঠীর সংঘর্ষ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে এই সংঘর্ষ বাধে। এখন সময় একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মূল্যবৃদ্ধির আঁচে তপ্ত বিধানসভা। অধিবেশনে সরকার বিরোধী বিধায়কদের বচসা। কৃষিমন্ত্রীর বক্তব্যের সময় বিজেপি বিধায়কদের হট্টগোল। বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির।
এদিন বিধানসভায় মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুলতবি প্রস্তাব আনে বিজেপি। সেই প্রস্তাব গ্রহণ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর বিজেপির হয়ে বক্তব্য রাখেন পুরুলিয়ার বিধায়ক নরহরি মাহাতো। জবাবে তৃণমূলের হয়ে বলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তারপরেই গোলমাল শুরু হয়। পরিষদীয় মন্ত্রীর উত্তরে সন্তুষ্ট হতে পারেনি বিরোধী বেঞ্চ। অধিবেশন থেকে ওয়াকআউট করেন শুভেন্দুরা। খাবোটা কি? আলু যদি 50-এর উপর দাম হয়, 40-এর উপর দাম হয়, খাবোটা কি? মুখ্যমন্ত্রী নাটক করে যাচ্ছেন, আপনাদেরকে নিয়ে প্রেস কনফারেন্স করছেন, কিন্তু কাজের কাজ কিছু হয় না। আই বস হকার তোলো, হকার তোলো, হকার তোলো, কাঁচকলা হকার উঠেছে। সেরকম বাজারের সবজির দাম কমাও, 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 সবাই যাও দেখো কি হচ্ছে, কাঁচকলা। বিজেপির এই বিক্ষোভকে নাটক বলে পাল্টা কটাক্ষ তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের। বাংলা বিদ্বেষী বিজেপি বাংলার মানুষের রায়ে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারিয়েছে, তার মধ্যে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মাঝে মাঝে এই ধরনের নাটক করে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে, রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। তারা খুব ভালো মতোই জানে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির যে অন্যতম কারণ সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, পেট্রোল ডিজেলের দাম বাড়া। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে পদক্ষেপ নিয়েছেন বলেই টাস্কফোর্সের সক্রিয় তৎপরতায় এবং উদ্যোগ গ্রহণের মধ্যে দিয়ে জিনিসপত্রের দাম অনেকটা কমতে শুরু করেছে। কিন্তু কেন্দ্রীয় সরকার এর দায় কোনোভাবে এড়িয়ে যেতে পারে না, এর দায় কেন্দ্রীয় সরকারকেও নিতে হবে। বাঙালির রান্নায় আলু অপরিহার্য। বাজারে সেই আলু কিনতে গিয়ে ছ্যাঁকা খেতে হয় সাধারণ মানুষকে। এরই মধ্যে আলু ব্যবসায়ীদের কর্মবিরতিতে পরিস্থিতি ঘোরালো হয়। পরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কর্মবিরতি ওঠে। দাম কিছুটা কমলেও এখনো হাত খুলে আলু কিনতে পারছেন না ক্রেতারা। কলকাতা থেকে দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। জমি দখল অব্যাহত। সরকারি জমিতে বেআইনি নির্মাণ। পূর্ত দপ্তরের অফিসের সামনেই দখল পূর্ত দপ্তরের জমি। মার্কেটিং কমপ্লেক্স বানানোর অভিযোগ তৃণমূল পরিচালিত আরামবাগ পুরসভার বিরুদ্ধে। আলিপুরদুয়ারে চলছে দখল মুক্তি অভিযান। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা উপেক্ষা করে কিভাবে চলছে জবরদখল, উঠছে প্রশ্ন। পূর্ত দপ্তরের অফিসের সামনেই দখল পূর্ত দপ্তরের জমি। রাস্তার পাশের নয়নজুলির ওপর কংক্রিটের পিলার তুলে কার্যত জোর করে মার্কেটিং কমপ্লেক্স বানাচ্ছে তৃণমূল পরিচালিত আরামবাগ পুরসভা। সরকারি জায়গা দখল করে কিভাবে হচ্ছে নির্মাণ, উঠছে প্রশ্ন। আরামবাগ বর্ধমান রাস্তার ধারের পিডব্লিউডির জায়গায় হকারদের পুনর্বাসনের জন্য দোকানঘর তৈরি হবে, দাবি পুরসভার চেয়ারম্যানের। এদিকে জেলার পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের দাবি বিষয়টি নাকি নজরেই ছিল না তাদের। জায়গা আমাদের এবং এসডিও ম্যাডাম এটা নিয়ে 15 দিনে 2টো মিটিং করেছে, তারপর আমাদের অর্ডার দিয়েছে ওটা মার্কেট হচ্ছে। নয়নজুলি ভরাট করে এগুলো হচ্ছে, এগুলো নিশ্চয়ই গভর্নমেন্টের ল্যান্ড। এগুলো নয়নজুলিতে সব গভর্নমেন্টের হয়। এখন যেগুলো পিডব্লিউডির যে জায়গাগুলো পিডব্লিউডির বা আছে সেগুলো তো আগে থেকেই স্টেপ নেওয়া যেত হয়তো, কিন্তু এটা যখন আমার নজরে এসেছে তখন আমি স্টেপ নেওয়া শুরু করেছি এবং আমি এসডিওকে জানিয়েওছি ব্যাপারটা। আমাদের যে দাগ নাম্বার আছে সেই সিএস নাম্বার দিয়ে আমি চিঠি দিয়েছি এবং আমি ওনাকে স্টেপ নেওয়ার জন্য রিকোয়েস্ট করেছি। বিজেপির দাবি বেআইনিভাবে নির্মাণ কাজ চালাচ্ছে আরামবাগ পুরসভা। সব মিলিয়ে প্রায় 9 কোটি টাকার দুর্নীতির অভিযোগ বিজেপির। যে 3টে তলা হবে, 20 মোট 60টা রুম হবে, 4টা ঘর হবে, দোকান ঘর, এবং প্রত্যেক ঘর পিছু 15 লক্ষ টাকা করে নেবে। 9 কোটি টাকার দুর্নীতির বিষয় আছে বেআইনিভাবে। সমস্ত আধিকারিকদের চিঠি করব, যদি ওনারা অ্যাকশন না নেন তাহলে জানবো এটা উপর থেকে নিচে পর্যন্ত সবাই জড়িত আছে, তখন আমরা এই বিষয়টা নিয়ে হাইকোর্টে রিট করব। বন দপ্তরের জমিতে এবার অবৈধ হোমস্টে ভাঙল বন দপ্তর। আলিপুরদুয়ার জেলার দক্ষিণ মেন্দাবাড়ি এলাকায় বন দপ্তরের জমি অবৈধভাবে দখল করে তৈরি হয়েছিল বিশাল হোমস্টে। শুক্রবার অবৈধ দখলের বিরুদ্ধে অভিযানের নামে জলদাপাড়া বন বিভাগের আধিকারিক ও বনকর্মীরা। ঘটনাস্থলে পুলিশ আধিকারিক ও বিশাল পুলিশ বাহিনী। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা সত্ত্বেও কিভাবে সরকারি জমি দখল করে চলছে নির্মাণ কাজ? জমি দখল রুখতে কড়া প্রশাসন। কলকাতা টিভি। অযোধ্যায় গণধর্ষণের ঘটনায় রাজনৈতিক শোরগোল। অযোধ্যার ভাদারশা এলাকায় 12 বছরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে সমাজবাদী পার্টির নেতা মঈদ খান এবং তার পরিচারক রাজুর বিরুদ্ধে। ওই ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। পুরো কান্দাদর থানায় অভিযোগ নির্যাতিতার পরিবার। অভিযোগ জানালে গ্রেফতার হন অভিযুক্তরা। ওই বিষয়ে সংসদে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরব হন। এদিন নির্যাতিতার পরিবার আদিত্যনাথের সঙ্গে দেখাও করেন। নির্যাতিতার পরিবারকে সাহায্যের আশ্বাস যোগী সরকারের। যদিও সামনে মিল্কিপুর বিধানসভায় উপনির্বাচন থাকায় ওই চক্রান্ত চালাচ্ছে বিজেপি বলে দাবি সমাজবাদী পার্টির।
अयोध्या में मोइन खान जो समाजवादी पार्टी का नेता है, अयोध्या के सांसद की टीम का सदस्य है, 12 वर्षीय एक नाबालिग बच्ची के साथ दुष्कर्म का कृत्य में शामिल पाया गया। अभी तक समाजवादी पार्टी ने उसके खिलाफ कार्रवाई नहीं की है। मैं ये नहीं समझ पा रहा हूं कि ये सब क्या है। अब क्या ये कोई समाजवादी पार्टी ना बोले? आपका एक्टिव मेंबर है, आपके सांसद के साथ बैठ रहा है, खा रहा है, उनके साथ चल रहा है, लेकिन इस प्रकार के, और यह अति पिछड़ी जाति से जुड़े हुए एक बालिका से जुड़ा हुआ मामला है, और इस प्रकार की घटिया हरकत में वह लिप्त है, लेकिन तब भी उसको हल्केपन से उड़ाने का काम होता, यानी हल्केपन से लेने का काम होता है। उन पर कड़ी से कड़ी कार्रवाई हो। हम भी माननीय मुख्यमंत्री से मांग करते हैं कि इस पर कड़ी से कड़ी कार्रवाई होना चाहिए, जिससे भविष्य में कोई इस तरीके से नौकरी का धोखा देकर, नौकरी का झांसा दे करके गरीबों के परिवार साथ, पिछड़े परिवार समाज, पिछड़े समाज के लोग हैं, गरीब लोग, निषाद समाज के लोग हैं, और उन पर कड़ी कार्रवाई होनी चाहिए। कल मैं भी उनके घर जाऊंगा और उनकी समस्याओं में, उनके दुख में मैं उनके साथ। उन्होंने कहा पूरी कार्रवाई होगी, आपकी मदद की जाएगी, आर्थिक सहायता भी उन्होंने दिया। हाँ, किस तरह की कार्रवाई चाहते क्या दोषियों पे बुलडोजर या इस तरीके की कोई कार्रवाई की बात? अवैध संपत्ति पर बुलडोजर चलेगा जी। और क्या और से हमने कोई आर्थिक मदद भी उन्होंने दिया। गुड मॉर्निंग কলকাতা আজকের মতো এখানেই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।